কেমন আছো সবাই? তোমাদের সাথে আমাদের একটা দারুণ সিরিজ চলতেছে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে কথা বলতেছি এবং ক্রমান্বয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের দিকেও যাব। তোমাদেরকে বলছিলাম এই সিরিজগুলো দেখলে সব থেকে বড় উপকার কি? বড় উপকার হচ্ছে যুদ্ধের আগে ময়দান চিনে নেওয়া যায়। তুমি যেখানে যুদ্ধ করবা ওই ময়দানটা আগে থেকে তুমি চিনতে পারলা, বুঝতে পারলা। তো চলো আমরা শুরু করি। এখানে আমরা আজকে দেখব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনের কিছু প্রশ্ন। দেখো, আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটো মিলেই প্রশ্নগুলো নিছি। কেন কবি আজ এমন উন্মানা তুমি, এখানে উন্মানা শব্দের উৎ যে অর্থ প্রকাশ করে, এটা একদম একাডেমিক লেভেলের প্রশ্ন। প্রশ্নের ডেপথ আছে কিন্তু প্রশ্নের একাডেমিক লেভেলের, কারণ তুমি এই জাতীয় প্রশ্ন একাডেমিকে পড়ছো। বোর্ডের যে প্রশ্নগুলো হয় তাহারই পরে মনে কবিতা থেকে যত প্রশ্ন হয়েছে তুমি দেখবা যে এর কাছাকাছি লেভেলে অথবা এমনকি এর অর্থগত দিক থেকেও খুব ক্লোজ প্রশ্ন তুমি পাইছো। আচ্ছা, এখন কেন কবি আজ এমন উন্মনা তুমি, খেয়াল করো তো উন্মনা শব্দ দিয়ে ওখানে বুঝাইছিল কি? কবি খুব বেশি মনোযোগী না, কবি কেমন একটু অমনোযোগী টাইপের। তিনি খুব বেশি সিরিয়াস না, একটু অমনোযোগী, একটু কেমন জানি ফোকাসড না। তাহলে কেন কবি আজ এমন উন্মনা তুমি, এখানে উন্মনা শব্দের উত যে অর্থ প্রকাশ করে, অর্থাৎ তুমি যখন এটাকে ভাঙবা, ভাঙার পর এরকম উত পাবা, তারপরে পাবা হচ্ছে মনা, এই হলো উন্মনা। এখন কি বুঝছো কথাটা? তাহলে উন্মনা মানে কি? উনি নিজের মধ্যে আছে? নাই। আমি তো আর আমার মাঝে নাই রে। তাহলে কবি তখন আর কবির মাঝে নাই। তাহলে কবি যদি কবির মাঝে না থাকেন, উন্মনা হয়ে থাকেন, আনমনা হয়ে থাকেন, ওনার মনোযোগের যদি ঘাটতি থাকে, উনি যদি ফোকাসড না থাকেন, তাহলে এটা অর্থগত দিক থেকে দেখো, উঁচু হচ্ছে না, নিচু হচ্ছে না, বাহির হচ্ছে না, ভিতর হচ্ছে না, সব না মনে হচ্ছে। কিন্তু আবার খেয়াল করো তো এই বাহিরটা উত্তর হয় কিনা? হয়। কিভাবে? দেখো, কেন কবি আজ এমন উন্মনা তুমি, উন্মনা উঁচু মন না, নিচু মন না, নিজের ভিতরে আছেন না, তাহলে নিজের বাইরে আছেন। অর্থাৎ সত্যিকার অর্থে তিনি তার যে অনুভূতি, উনি যেভাবে আছেন, উনি নিজের ভেতরে নাই, উনার মন ওনার মধ্যে নাই, উনি অবচেতনভাবেই মানে নিজের চিন্তার বাইরে চলে গেছেন। কথা বোঝা গেল? তাহলে উত্তর আমরা এখান থেকে পাইলাম, এখানে উৎ শব্দের অর্থ হচ্ছে বাহির, অর্থাৎ মানসিকভাবে তিনি নিজের মধ্যে অবস্থান করছেন না, যার কারণে তিনি বসন্তের আগমনকে ফিল করতে পারেন নাই। তারপরে আসো, পর্বত শব্দের সমার্থক শব্দ নয়, মেদিনী, শৈল, অচলা, অদ্রি। আচ্ছা, পর্বত বা পাহাড় যদি আমরা সমার্থক শব্দ খুঁজি, তাহলে দেখো এখানে মেদিনী শব্দ যেটা, এটার অর্থ হচ্ছে পৃথিবী, এটার অর্থ হলো পৃথিবী। আর শৈল মানেও পাহাড়, অচলা মানেও পাহাড়, অদ্রি মানেও পাহাড় বা পর্বত। এর মানে তোমাকে প্রশ্ন করছে পর্বতের সমার্থক শব্দ নয়, নয় মানে হচ্ছে মেদিনী, মেদিনী পর্বতের সমার্থক না। তাহলে এখানে আমরা একটু শিখে নিই, এই পর্বত মানে যদি আমরা একটু সমার্থক শব্দ শিখতে চাই, তাহলে হলো তোমার এখান থেকে শুরু করি, শৈল, তারপরে হচ্ছে তোমার অচল, অচলা দুটোই হয়, মূলত অচল চলে বেশি আর কি, হ্যাঁ, অচলাও হয়। তারপরে তোমার হচ্ছে এখানে অদ্রি, তারপরে নেবা হচ্ছে ভূধর, তারপরে হচ্ছে মহীধর, তারপরে পাহাড়, তারপরে হচ্ছে গিরি, তারপরে হচ্ছে নগ। এই যে অদ্রি, হিমাদ্রি, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির, ওইটা। তাহলে পাহাড়, পর্বত, শৈল, ভূধর, মহীধর, অদ্রি, গিরি, নগ, এগুলো সবই পর্বত শব্দের সমার্থক। আর মেদিনী শব্দের সমার্থক হচ্ছে পৃথিবী। তো পৃথিবী শব্দের সমার্থক তুমি যদি খোঁজো, পৃথিবী, ধরা, ভুবন, জগৎ, বিশ্ব, তারপরে দুনিয়া, তারপরে মেদিনী, ক্ষিতি, তারপরে তোমার হচ্ছে বসুধা, বসুন্ধরা। আমরা যে বসুন্ধরা বলি না, এই যে খুব কমন প্রচলিত একটা শব্দ, এটার অর্থ হচ্ছে পৃথিবী। তারপরে তোমার হচ্ছে ভুবন। এবার পৃথিবীর অনেকগুলো সমার্থক শব্দ হয়, হ্যাঁ। তাহলে আমরা যদি যাই সামনের পরের প্রশ্ন, যদি যাই আমরা, পরের প্রশ্ন হচ্ছে বতর দিনে মগরা মগরা ধান আসে, স্ফীত হরফে চিহ্নিত যে পদটা সেটা কি? এটা কি সাপেক্ষ সর্বনাম, নাকি ধন্যাত্মক অব্যয়, নাকি বিশেষণের বিশেষণ, নাকি সমধাতুজ কর্ম? এটার উত্তর হলো ধন্যাত্মক অব্যয়। এখন এটা শুধু উত্তর জানা তোমার জন্য খুব পারফেক্ট না, বাকি জিনিসগুলো তোমাকে চিনতে হবে। সাপেক্ষ সর্বনাম বলতে কি বোঝায়, ধন্যাত্মক অব্যয় বলতে কি বোঝায়, সমধাতুজ কর্ম বলতে কি বোঝায়, বিশেষণের বিশেষণ বলতে কি বোঝায়। আসলে আমরা একটা নিয়ে আগে আলাপ করি। সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম
প্রথমত এগুলো সর্বনাম হবে, দ্বিতীয়ত সাপেক্ষ হবে। সাপেক্ষ মানে হচ্ছে এগুলো একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্সি আছে, একটা আসলে আরেকটা আসবে। তুমি কমপ্লেক্স সেন্টেন্স যখন পড়ছো ইংরেজিতে, বাংলা যখন তুমি জটিল বাক্য পড়ো বা হচ্ছে মিশ্র বাক্য পড়ো, তখন এগুলোর ব্যবহার করো। কিরকম ব্যবহার করো? যেমন দেখো, এই হচ্ছে যিনি, তিনি, যিনি, তিনি, তারপরে হচ্ছে যে, সে, যার, তার, তারপরে হচ্ছে যারা, তারা। এগুলো যে বাক্য তৈরি করো, যিনি বিদ্বান তিনি সম্মানিত হন, যে পড়াশোনা করে সে ভালো ফলাফল করে, তারপরে যার সম্পদ আছে তার উদারতা থাকা উচিত, যারা বিদ্বান তারা অবশ্যই সম্মান পাওয়া উচিত। খেয়াল করে দেখো, এগুলো একটা আসলে আরেকটা আসতেছে না, যেহেতু একটা আসলে আরেকটা আসে, এটাকে বলা হয় কন্ডিশনালস, ওইটাকে এই বাংলায় বলা হয় সাপেক্ষ। সর্বনাম বলা হয়েছে কেন? কারণ এগুলো প্রত্যেকটা ব্যক্তির সাথে সম্পর্কিত। বোঝা গেছে? মানে এগুলো প্রোনাউন। তাহলে আমি এখানে দেখতেছি বগরা বগরা, বতর দিনে মগরা মগরা ধান আসে। বতর দিন কি? বতর দিন হচ্ছে যখন ফসল ওঠে। মগরা মানে কি? ধানের বড় পাত্র। মজিদের বাড়িতে বতর দিনে মগরা মগরা ধান আসতো, অর্থাৎ হারভেস্টিং এর টাইমে মজিদের বাড়িতে প্রচুর ধান হইতো, যেহেতু সে ওই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল কয়েক বছর পরে মোহাম্মদনগরে। তার ঘর বাড়ি বউ জমি জিরাত গাভী সব হয়ে গেছিল, তাই না? একটা সময় সে প্রতিষ্ঠিত হয়ে গেছিল। ওখানে একটা লাইন আছে, এখন সে আর পড়ে চলা পাতা নয়, একেবারে শেকড় গাড়া বৃক্ষ। যখন সে শেকড় গাড়া বৃক্ষ হয়ে গেছে, তখন তার আর অভাব ছিল না। তো মগরা মানে হচ্ছে ধানের বড় পাত্র। আমাদের এলাকাটা হোলি বলে বা হলুই বলে, কোনো কোনো এলাকায় হয়তো বা ঝুরি বলে, এক এক এলাকায় এক এক নামে ডাকে। তো মগরা মগরা ধান আসে মানে প্রচুর ধান আসে। তাহলে তুমি সাপেক্ষ সর্বনাম এটাকে ফেলাইতে পারতেছো না। ধনাত্মক কেন হবে সবার পরে বলতেছি। এরপরে আসো সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম মানে হচ্ছে একটু আলাদা পেজে যাওয়া লাগবে তোমার। দেখো, আমি বললাম যে দারুণ এক, আমরা ইফতারের সময় যখন খাই আর কি, যা সামনে পাই তাই, দারুণ এক খাওয়া খেয়েছি। এখন এই বাক্যে দেখো, দারুণ এক খাওয়া খেয়েছি, কর্ম কোনটা? খাওয়া। আমরা জানি কর্ম কাকে বলা হয় বলো তো? কর্মের যখন তুমি সংজ্ঞা নিবা, কর্ম মানে হচ্ছে বাক্যে ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পাওয়া যায়, যে জবাব পাওয়া যায় তাকে কর্ম বলে। এখন ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে জবাব পায় সেটাকে কর্ম বলা হয়। এখন ক্রিয়াপদ কোনটা? খেয়েছি। খেয়েছি কি? এবার প্রশ্ন করতে থাকো, বাক্যটার দিকে তাকাও। দারুণ এক খাওয়া খেয়েছি। তাহলে খেয়েছি, কি খেয়েছি? খাওয়া। এটাকে প্রশ্ন করো, কি খেয়েছি? উত্তর হবে হলো খাওয়া। এখন এই বাক্যে খাওয়া হলো কর্মপদ আনডাউটলি, তাহলে খাওয়া কর্মপদ। ওকে, খেয়েছি ক্রিয়াপদ। এখন সমধাতুজ কর্ম মানে কি? দেখো, সমধাতুজ কর্ম সমান, যদি তুমি একে ব্যাখ্যা করো তাহলে হবে এরকম, ক্রিয়ার ধাতু সমান কর্মের ধাতু। ক্রিয়ার ধাতু সমান কর্মের ধাতু, অর্থাৎ ক্রিয়ার ধাতুটা আর কর্মের ধাতুটা সমান হয়ে যাবে। এখন দেখো তো, দারুণে খাওয়া খেয়েছি, এই খেয়েছি যেটা, এটার ধাতু কি? এটার ধাতু হলো খা। খাওয়া যেটা, এটার ধাতু কি? খা। তাহলে খেয়েছি খা ধাতু থেকে হয়েছে, খাওয়াটাও খা ধাতু থেকে হয়েছে। তাহলে যেটা ক্রিয়ার ধাতু এটা ছিল খা, যেটা কর্মের ধাতু এটাও ছিল খা। এখন সম শব্দের অর্থ হলো সমান। ধাতুজ মানে হচ্ছে ধাতু থেকে জন্ম নেওয়া, সমান ধাতু থেকে জন্ম নেওয়া কর্ম, অর্থাৎ এই যে সমান ধাতু, দ্যাট মিনস একই ধাতু। ক্রিয়ার ধাতু কর্মের ধাতু সমান মানে কি একই ধাতু না? তাহলে একই ধাতু থেকে জন্ম নেওয়া যদি কর্ম হয়, তখন তাকে সমধাতুজ কর্ম বলে। এটার ব্যাখ্যাটা হলো এটা, যদি ক্রিয়ার ধাতু আর কর্মের ধাতু সমান হয়ে যায়, অথবা একটা ধাতু থেকেই যদি ক্রিয়াও আসে কর্মও আসে, তখন ওই কর্মকে বলা হয় সমধাতুজ কর্ম। তাহলে খাওয়া একটা সমধাতুজ কর্ম। আমরা যদি আরেকটা উদাহরণে যাই, ধরো এরকম তুমি বললা যে বেশ এক খেলা খেলেছি। তাহলে খেলেছি এটা হলো ক্রিয়াপদ,
এটার এখানে যদি ধাতু হিসাব করে তাহলে ধাতু হলো কি খেল, খেলা, তার ধাতু কি খেল। বুঝছো এবার কথাটা? দারুণ এক ঘুম ঘুমিয়েছি, খেলা খেলেছি, মার মেরেছি, কাদা কেঁদেছি, এরকম যদি হয় তো তুমি দেখবা যে একটা ধাতু থেকে কর্ম আসতেছে, একটা ধাতু থেকে ক্রিয়া আসতেছে। তাহলে ক্রিয়ার ধাতু কর্মের ধাতু সমান, এই জন্য তার নাম সমধাতুজ। এখানে মনে রাখো এই সমধাতুজ কর্মের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ধাত্বর্থক কর্মপদ। ধাত্বর্থক কর্মপদ। পরীক্ষায় কোনো কোনো সময় তোমাকে এই সমধাতুজ কর্ম এই কথাটা দিয়ে প্রশ্ন নাও করতে পারে, প্রশ্ন করতে পারে ধাত্বর্থ কর্মপদ কোথায় আছে বা এটার নাম কি, এই জাতীয় প্রশ্ন করতে পারে। খেয়াল রাখবা, কারণ যদি তুমি ফুল টার্ম না জানো তাহলে পরীক্ষায় বেকায়দায় পড়তে পারো। এক হাতুড়ে ডাক্তার পড়ছে, যদি এই রোগ হয় তাহলে রোগীকে 10 ইঞ্চি মোটা কি বলে সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিন, মনে করা কি পড়ছে, যে বড় মোটা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিন। পরের পেজে লেখা ছিল যদি রোগেরই চতুষ্পদ জন্তু হয়। বুঝা গেছে? যদি এরকমের রোগের লক্ষণ দেখেন তাহলে রোগীকে কি করবেন, 10 ইঞ্চি লম্বা বা মোটা সাইজের বড় ইঞ্জেকশন দিয়ে কি বলে সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিবেন। পরের পেজে লেখা ছিল যদি রোগেরই চতুষ্পদ জন্তু হয়। কারণ ওই লাইনার সে পড়ে নাই, সে দেখছে যে এই লক্ষণ থাকলে 10 ইঞ্চি সিরিজ দিয়ে ইঞ্জেকশন দিতে হবে, আর মানুষের মধ্যে পাইছে, সে দিয়ে দিছে 10 ইঞ্চি সিরিজ ইঞ্জেকশন। রোগী বাঁচবে তো মরে যাবে ওই জায়গাতেই। পরের জায়গাটা দেখে নাই যদি রোগী চতুষ্পদ জন্তু হয়। তো ব্যাপারটা এরকম আর কি, সমধাতুজ কর্ম এটারই আরেক নাম ধাত্বর্থ কর্মপদ। জানা না থাকলে তুমি দেখা গেছে হয়তো ভুল করে আসতে পারো। ওকে, এখন আসো তাহলে আমরা দেখলাম যে সমধাতুজ কর্ম হচ্ছে না, সাপেক্ষ সর্বনাম হচ্ছে না, বিশেষণের বিশেষণ হয় কিনা। এবার আসো দেখি বিশেষণের বিশেষণ আসলে কি জিনিস। ডাবল বিশেষণ আর কি, সোজা কথায়। বিশেষণের বিশেষণ, আমরা জানি বিশেষণ নিজেই হলো বিশেষণ, সে কোনো বিশেষ্য বা নাউনকে বিশেষিত করে। আর বিশেষণকে যদি বিশেষিত করার জন্য আরেকটা বিশেষণ আসে তখন তাকে বিশেষণের বিশেষণ বলে। তুমি আমার মুখে শুনে খুব পাগলা হয়ে যাচ্ছ না? খুবই সোজা। দেখো, আমি বললাম যে একটু পানি দেন বা একটু পানি দাও। এখন যে কাউকে জিজ্ঞেস করলে 6-এর বাচ্চাও বলতে পারবে এই পানি হচ্ছে এখানে নাউন, একটু হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ বা বিশেষণ, অর্থাৎ এটা হচ্ছে বিন, এটা হচ্ছে বি। এখানে একটু কথাটা পানিকে মডিফাই করতেছে, বিশেষিত করতেছে পরিমাণের দিক থেকে, এই না কথাটা? তো বাক্য লম্বা করো, এখানে একটু বলো আবার যে সামান্য একটু পানি দেন। একটু ছিল বিশেষণ, সামান্য আরেকটা বিশেষণ, তাহলে একটু হলো বিশেষণ নাম্বার 1 আর সামান্য হলো বিশেষণ নাম্বার 2। তাহলে একটা বিশেষণকে বিশেষিত করার জন্য আরেকটা বিশেষণ নিয়ে আসছো, এটাই হলো বিশেষণের বিশেষণ। ওইটা ছিল বিশেষণ আর এটা আরেকটা বিশেষণ, তাহলে এটা হলো এই বিশেষণটার জন্য ডাবল বিশেষণ। তো মনে রেখো এই বিশেষণের বিশেষণ মানে হলো মূলত, এটাকে সংক্ষেপে বোঝার জন্য মনে রেখো মূলত বিশেষণ স্কয়ার আর কি। ওকে, আমি বললাম যে শামীম ভালো ছেলে, খুব খেয়াল করবা, শামীম ভালো ছেলে। তাহলে এখানে ছেলে নাউন, শামীম নাউন, ভালো অ্যাডজেক্টিভ। এখন ভালোর জন্য আরেকটা বিশেষণ নিয়ে আসো, বলো শামীম খুব ভালো ছেলে। তাহলে এটা হলো ভালো হলো বিশেষণ 1, খুব হলো বিশেষণ 2। এই খুবটাই হলো বিশেষণের বিশেষণ। ঘোড়া দ্রুত দৌড়ায়, ঘোড়া খুব দ্রুত দৌড়ায়, এগুলো। তাহলে তুমি এই বাক্যে তো বিশেষণের বিশেষণ পাচ্ছ না, নাই তো? বিশেষণের বিশেষণ তো যাচ্ছেই না, কাছাকাছিও না। উত্তর ধনাত্মক অব্যয়, বাকিগুলো যাচ্ছে না বলে যাচ্ছে। তো যেহেতু বাকিগুলো যাচ্ছে না, বর্জন নীতি দ্বারা তুমি বাদ দিয়ে দিছো, যেটা বাকি আছে এটাই উত্তর। তুমি বুঝলেও এটা, না বুঝলেও এটা। এখন ব্যাখ্যা কি? ধনাত্মক অব্যয়ের ব্যাখ্যা হলো মূলত আর কি, এটা অনুভূতিজাত কাল্পনিক ধ্বনিকে বোঝায়। অ্যাকচুয়ালি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনিকে বোঝায়, যেমন সে হিহি করে হেসে উঠল। আবার বললাম খা খা করে রোদ উঠছে, ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, পচা পানি লেগে গা কুটকুট করছে, কুকুরটা ঘেউ ঘেউ করে ডেকে উঠলো, গাছটা মরমর শব্দে ভেঙে পড়লো, মগরা মগরা ধান আসছে। তা মগরা মগরা দিয়ে এখানে মূলত পরিমাণ বুঝাইছে, অ্যাকচুয়ালি বিশেষণের মতো করে আচরণ করছে। কিন্তু বিশেষণের বিশেষণ না হওয়ার কারণে, যেহেতু জোড়া শব্দ আছে, একটা শব্দ ডাবল হয়েছে, এটা ধনাত্মক অব্যয়ের লক্ষণ। ওই যে বললাম হা হা হি হি,
হিস হিস করে সাপটা আগাচ্ছে, মরমর করে ভেঙে পড়লো, তো লক্ষণগত দিক থেকে একদম ধনাত্মক অব্যয়ের সাথে মিলে যায়। কিন্তু মগরা মগরা ধান যেহেতু পরিমাণকে বোঝায়, এটা পারফেক্টলি জায়গায় হিট করে না, বাট উত্তরে তুমি যেহেতু নিতে পারতেছো না, অন্য কোথাও যাচ্ছেই না, উত্তর এটাই হবে। এটা সব থেকে ক্লোজ, কারণ আমরা এমসিকিউর ক্ষেত্রে কোন পলিসিকে মেনটেন করি, বেস্ট ওয়ান কাউন্ট করি, সো এটা বেস্ট ওয়ান। এরপরে আসো, আর এখন ধনাত্মক অব্যয়ের যে আইডিয়া, তোমাদের অনুকার অব্যয় যখন তুমি পড়তে যাইবা দেখবা কিছু জায়গায় ওরা চেঞ্জ আনছে। হ্যাঁ, আমরা ক্লাসে এগুলো আবার রেগুলার ক্লাস আলোচনা করব। অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি? প্রশিক্ষিত, যথারীতি, জনৈক, সপ্তাহ। আগে অব্যয়ীভাব সমাসটা আমরা একটু দেখে নিই, 1 মিনিট লাগবে। দেখো, অব্যয়ী ভাব, অব্যয়ী ভাব মানে অব্যয়ের ভাব, অব্যয়ের ভাব। এখন অব্যয় মানে কি? এই অব্যয় হলো আমাদের ভাষায় যত উপসর্গ আছে সব অব্যয়, যত অনুসর্গ আছে সবাই অব্যয়, যত যোজক আছে, যত যোজক আছে, যোজক মানে হচ্ছে আমরা যেগুলোকে ইংরেজিতে কনজাংশন বলি আর কি, এবং ও আর অথবা অথচ যেহেতু, এগুলো সব অব্যয়। যত প্রত্যয় আছে মানে সাফিক্স যেগুলোকে তুমি বলো, এগুলো সবই অব্যয়। তারপরে যত লগ্নক আছে সবই অব্যয়, কোনো কথা নাই। এখন এই অব্যয়ভাব সমাসের মধ্যে কোন অব্যয়টার ব্যবহার হয়? ব্যবহার হয় হচ্ছে উপসর্গটা, প্রায় 98% ক্ষেত্রেই উপসর্গের ব্যবহার হয়। তাহলে অব্যয়ের সংজ্ঞা কি? অব্যয় হলো যে শব্দ বা শব্দাংশ স্বাধীনভাবে অর্থ দিতে পারে না, স্বাধীনভাবে অর্থ দিতে পারে না, অর্থাৎ একা থাকলে অর্থ দেয় না, তাকে অব্যয় বলা হয়। এখন তুমি যখন অব্যয়ভাব সমাসের উদাহরণগুলো দেখবা, তুমি দেখবা যে এই অব্যয়গুলো দিয়ে দিয়ে এগুলো তৈরি হয়েছে। হ্যাঁ, আমি তোমাকে দুটো উদাহরণ দেখাই, তাইলেই ক্লিয়ার হয়ে যাবা। যেমন ধরো হচ্ছে এই উপকূল, এই যে উপটা একটা অব্যয়, আবার এই যে আনত, এই একটা অব্যয় উপসর্গ হিসাবে আসছে, খুব খেয়াল করবা। আবার ধরো বললাম হচ্ছে প্রতিদিন, দিন দিন, প্রতিদিন, প্রতি একটা অব্যয়। আবার ধরো বললাম যথারীতি, রীতিকে অতিক্রম না করে, যথারীতি, যথা একটা অব্যয়। এখন যথা তো উপসর্গ না, কিন্তু অব্যয়। ওই যে বলছে 98% উপসর্গ, বাকি 2% আছে যারা উপসর্গ না, অন্য অব্যয় থেকে আসে। এই যথা যেটা, এটা যোজকের অব্যয় কিন্তু অব্যয়। তাহলে অব্যয় দিয়ে শুরু হয়, অব্যয়ের অর্থ প্রধান থাকে, তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। অব্যয় দিয়ে শুরু হবে, অব্যয়ের অর্থটাই প্রধান থাকবে। এখন দেখো, সপ্তাহ, তুমি যখন এটাকে ভাঙবা, তুমি পাবা হচ্ছে সপ্ত অহের সমাহার, সপ্ত অহের সমাহার, পরিষ্কার দ্বিগু সমাস হয়ে গেছে। জনৈক মানে কোনো একজন মানুষ, যথারীতি, রীতিকে অতিক্রম না করে, যেটা আমরা এখানে বললাম, এই যে যথারীতি, রীতিকে অতিক্রম না করে, জনৈক করে বাংলায় পাবা একজন। প্রশিক্ষিত, বিশেষভাবে যিনি যার উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে, তাহলে প্ররূপে শিক্ষিত, তারে বলা হয় প্রশিক্ষিত। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া মানে যেটা আছে এটা তো অব্যয় মানে উপসর্গ হিসাবে, তাহলে আমরা ওইটাকে নিব না কেন? আপনি বলতেছেন যথারীতি, উত্তর হবে হ্যাঁ, যথারীতিই হবে। রীতিকে অতিক্রম না করে যথারীতি, অব্যয় দিয়ে শুরু হয়। অব্যয়ভাবের ক্ষেত্রে 98% অব্যয়ভাব সমাসেই উপসর্গ থাকে, বাকি 2% থাকতে পারে যেগুলো অব্যয়, অন্য অব্যয় কিন্তু উপসর্গ না, সেই হিসেবে যথারীতি হয়েছে, রীতিকে অতিক্রম না করে। কারণ প্রশিক্ষিত হবে না কেন? কারণ প্রশিক্ষিত প্রাদি সমাস, প্ররূপে শিক্ষিত তারে বলা হয় প্রশিক্ষিত, বা প্রকৃষ্ট রূপে শিক্ষিত তাকে বলে প্রশিক্ষিত। সো এটা প্রাদি সমাস, এটা অব্যয়ভাব হবেই না। এরপরে আসো, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এর এক কথায় প্রকাশিত রূপ, ঐতিহাসিক, ইতিহাসবেত্তা, ইতিহাস বিশেষজ্ঞ, ইতিহাস রচয়িতা, ইতিহাসবেত্তা। মনে রাখবা, ঐতিহাসিক মানে যিনি ইতিহাস রচনা করেন, যদি রচনা করেন তখন তাকে বলা হয় ঐতিহাসিক, আর যদি অভিজ্ঞ হন, নলেজ আছে বেশি, তখন তাকে বলা হয় ইতিহাসবেত্তা। এই দুটো জায়গায় আমরা অনেক সময় ভুল করি। ইতিহাসে একজন খুব জানেন, তিনি ইতিহাসবেত্তা, আর একজন ইতিহাস জানেন এবং ইতিহাস রচনা করেন, লেখেন, তখন তাকে বলা হয় ঐতিহাসিক। এরপরে আসো, লালসাল উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে আওয়ালপুরের পীর, রহিমা, জমিলা, মজিদ। একটা ছিল হচ্ছে বিশাল এক সূর্য যেন উদয় হয়েছে, আর সেই সূর্যের আলোতে প্রদীপের আলোর মতো সে ঢাকা পড়ে গেছে, প্রদীপের আলো বলে। এখন এই সূর্য হয়ে আসছিল হচ্ছে আওয়ালপুরের পীর সাহেব, আওয়ালপুরের পীর ছিল হচ্ছে সূর্য, আর প্রদীপের আলোর মতো ঢাকা পড়ে গেছিল হচ্ছে মজিদ।
কারণ সব মানুষ দৌড়ায়া আওয়ালপুর চলে যাচ্ছিল, বুঝতে পারছো? পরাপারি আনার জন্য বা যত ভক্ত রক্ত আছে মতলব খাবে এবং প্রচার টচার দিছে। আবার ওই বেটা ফার্সি সুন্দর সুন্দর বিভিন্ন ছড়া কবিতা সুন্দর করে পড়ে, এগুলা মানুষ বুঝলেও কান্দে, না বুঝলেও কান্দে। তো আওয়ালপুরে পীর সাহেবের কাছে সব মানুষ দলে দলে যাচ্ছিল, এটা মজিদের ভালো লাগে নাই। মজিদ হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। এই জন্য রাতের বেলা যত রাত হচ্ছিল তার মাথা তত আগুন হয়ে উঠতেছিল। পরের দিন সকালবেলা উঠে সে আওয়ালপুর হাঁটা দিছে, আওয়ালপুর গিয়ে ওই জায়গায় আওয়ালপুরের পীর সাহেবকে জব্দ করে তারপরে ফিরছে। কোন সময়? আসরের ওয়াক্তে জোহরের নামাজ পড়ছে। ওটা আবার মজিদ প্রমাণ করে দিছে যে ওরা ভুল ছিল। এই কথা বলে ওই জায়গায় গ্যাঞ্জাম পাকাই দিয়ে সে চলে আসছে। এর আগ পর্যন্ত আওয়ালপুরের পীর সাহেবের দাপটের কারণে, তার জনপ্রিয়তার কারণে সব মানুষ তার কাছে চলে যাচ্ছিল। এই জন্য মজিদ ব্যাপক ইনসিকিউর ছিল। ওই যে মজিদের যে ইনসিকিউরিটি, এটাকে বলা হয়েছে যে সে অনেকটা প্রদীপের আলোর মতো ঢাকা পড়ে গেছে। কার কাছে? সূর্যের আলোর কাছে। অর্থাৎ আওয়ালপুরের পীর সাহেব ছিল সূর্যের আলোর মতো, অর্থাৎ তার দুর্দণ্ড প্রতাপ ছিল, জনপ্রিয়তা ছিল, প্রভাব ছিল বেশি। আর মজিদ পক্ষান্তরে প্রদীপের আলোর মতো ঢাকা পড়ে গেছিল। তাহলে প্রদীপের আলো দিয়ে মজিদকে বোঝানো হয়েছে, আর সূর্যের আলো দিয়ে আওয়ালপুরের পীর সাহেবকে বোঝানো হয়েছে। সো কোশ্চেনটা দেখো, লাল সাল উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে, প্রদীপের আলোর সাথে, দ্যাট মিনস মজিদকে। ইনসিকিউরিটি, বুঝতে সে অনেক বেশি ইনফেরিয়র ছিল আওয়ালপুরের পীর সাহেবের তুলনায়। এরপরে হচ্ছে আমরা শেষ দিকে আসছি। নিজের ভুল স্বীকার করতে শেখা উন্নতির প্রথম ধাপ। তোমরা আগের সিরিজগুলোতে অনেকে বলছো ভাই প্রশ্ন একটু বাড়াইলে ভালো হয়। প্রশ্ন বাড়াইলে ভালো হয়, কিন্তু প্রশ্ন যদি এমন হয় যেটা তুমি এক দৃষ্টিতে দেখলেই পারো বা খুবই সহজ, খুব টাফ কোনো কিছু নাই, সেক্ষেত্রে না বাড়ানোই ভালো। বুঝতে পারছো? সো আমরা চেষ্টা করব তোমাদের কথাগুলো রাখার, তবে যৌক্তিক পয়েন্টে। হয়তো পারবেও। আবার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তো বাংলা এমসিকিউর পরিমাণ বেশি, সেখানে প্রশ্ন এমনি একটু বেশি হয়ে যাবে। তো ভালো থাকবো সবাই, আমাদের মতামত জানাই দিও, তোমাদের মতামতগুলো আমাদেরকে জানাই দিও। আর হচ্ছে তোমরা আর কে কী চাও সেগুলো আমাদেরকে জানাবা। আল্লাহ হাফেজ।